এই যে ফুলকি ফুলকি বললো না। এখন আমরা যাচ্ছি ফুলকি। সকালে সবাইকে সকালে জানাচ্ছি। আমি অবস্থান করছি টঙ্গী কলেজ গেটে সামনে। এখন ওয়েট করতেছি ট্রাভেল বাইকার্সের মনির ভাই, উনি পুরানা বড় মনিরুজ্জামান। ওনার সাথে আজকে আমরা নতুন একটা গন্তব্যে যাব। আমাদের ট্রাভেল বাইকার্সে ওনারা আমাদের দিকে আসতেছে। বন্ধুরা, আমি আর আনস্টপেবল রাইডার ARM ট্রাভেল বাইকার যাচ্ছি নেত্রকোনায়। আমাদের সাথে থাকেন, কোথায় কোথায় যাই দেখতে থাকেন। হাইওয়ে সকালবেলা এখানে আমরা কালিয়াকোর মায়ের দেওয়া হোটেলে সকালে নাস্তাটা সেরে নিলাম। অনেক সকালে উঠেছি, খিদে লেগে গিয়েছিল। আমরা এদিকটায় যাবো, ওদিকে টাঙ্গাইল। আমরা এসের থেকে আসলাম গাজীপুর বাইপাস রোড দিয়ে। আমরা এরপরে জামালপুর শহরে গিয়ে আপনাদেরকে জামালপুর শহরটা দেখানোর চেষ্টা করবো। স্পট সাথেই থাকি। শীতের সকাল, এক অন্যরকম আনন্দ, মজা, অনুভূতি, যা বলে প্রকাশ করার না। অনেকে শীতকে অপছন্দ করে, ট্রাভেলাররা শীতের সময়টাকে উপভোগ করে। উপভোগ করতে জানতে হয়। যদি জানতে চান তাহলে আমার সাথে এসে জয়েন দিন নেক্সট কোনো ট্যুরে। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুকে সবসময় সঙ্গে থাকবেন, জানতে পারবেন আপডেটগুলো। দেখা হচ্ছে জামালপুর শহর। এলেঙ্গা মোড়ে। এলেঙ্গা মোড় থেকে আমরা ডান দিকে ঢুকেছি হাইওয়ে রোড থেকে। আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। আমরা এখন এদিকটায় যাব, জামালপুরের রোডে।
বাজার। হয়ে বাম দিকে ঢুকেছি, এখানে স্বাগতম মধুপুর পৌরসভা সাইনবোর্ড দেখলাম, মানে মধুপুর থেকে আমরা বেরিয়ে এখন আমরা জামালপুর দিকে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে ইকোনমিক জোন পার হব, দেন জামালপুর শহর। আমাদের যেতে আর ঘন্টাখানেক সময় লাগবে। আর এখন বেলা বাজে আনুমানিক 10টা 20, কিন্তু দেখেন কি সুন্দর কুয়াশা, এখনো পুরা গ্রামটা ছেয়ে আছে। দূরে সরিষা বাগান দেখা যাচ্ছে, সরিষার সুন্দর মিষ্টি গন্ধ পাচ্ছি আমরা। এখন আছি জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের পারে। দেখেন কি দুর্ভাগ্য আমাদের, শীতকাল হয়েছে তাই এখানে কোনো পানির অস্তিত্বই নাই বলতে গেলে। আর আমার সামনে আছে বাংলার আজমির একটা মাজার, যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক তার অপোজিটে এই মাজারটা অবস্থিত। এটা ওই আজমির শরীফের নামকরণ করেই করেছে, যে এটা বাংলার আজমির। আমরা এদিক থেকে আসছি, যে সামনে একটা ডান দিকে একটা রোড আছে, ওইটা রোড দিয়ে আমরা এই নদীর পাড়ে আসলাম। এখন আমরা এই রোড দিয়ে যাব, সামনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আমরা ব্রহ্মপুত্র নদের পাড়েই একটা ইউনিভার্সিটি দেখা পেয়ে গেলাম। এটা ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে সুন্দর একটা ভিউ। নদে যদি একটু পানি থাকতো তাহলে ভিউটা আরো সৌন্দর্যটা বেড়ে যেত। আমরা এই মাজারের একটা মোড়ে আসলাম, দরগা শরীফ। আমরা ডান দিকে যাব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই দিকে গেলে জামালপুর শহরে পৌঁছা যাবে। ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসবো। আমরা এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করছি। এই হলো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুব নতুন একটা বিশ্ববিদ্যালয়, হয়তো অনেকে জানেও না এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে সুন্দর। সামনে এটা আরও ডেভেলপের কাজ চলমান আছে।
অনেক অনেক ভবন হবে, অনেক ডিপার্টমেন্ট হবে, হল হবে। সরকারের সুদৃষ্টি আছে এখানে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ আছে। আমরা আগামীতে হয়তো এই চিত্র দেখবো না, আরো সুন্দর কিছু দেখতে পারবো। দেখুন ভিউয়ার্স, জামালপুরের সৌন্দর্য, গ্রাম বাংলার অপূরূপ রূপ। সরিষা ফুলগুলো দেখে আর বাইকে বসে থাকতে পারলাম না, চলেই আসলাম সরিষা ফুলের কাছে। দেখুন কি সুন্দর। যতদূর চোখ যাচ্ছে শুধু সরিষা ফুল আর ফুল, পুরো এলাকা জুড়ে হলুদ আর হলুদ। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমার পিছনের সাইডটা জামালপুরের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলার। আসলে আমি কবি হওয়ার খুব ইচ্ছা জাগছে, কিছু কবিতা বলারও ইচ্ছা জাগছে, কিন্তু আসলে আমার ভাষা নাই। কবি কবি ভাব, কবিতার অভাব, ঠিক এরকম মনে হচ্ছে আমার। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে। ভালো থাকবেন। আমরা এখন গান্ধী আশ্রম যাচ্ছি জামালপুরে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। গান্ধী আশ্রমটি এটা গড়ে ওঠে 1934 সালে। আসলে তখন ওই যে মহাত্মা গান্ধীর যে অহিংসা আন্দোলন, সেই আন্দোলনের সূত্র ধরেই পথরেখা ধরেই গান্ধী আশ্রম গড়ে ওঠে। আর এই আশ্রম গড়ে তুলেন তখন এই অঞ্চলের কৃষক নেতা এবং ব্রিটিশ বিরোধী অঞ্চলের নেতা নাসিরউদ্দিন সরকার। এই আশ্রম গড়ে তুলেন। আশ্রমের মূল কাজ ছিল তখন ওই সময় যে খাদি আন্দোলন, খাদি কাপড় বনন, এইটা প্রশিক্ষণ ছিল এবং সেখানে মেয়েদের স্কুল ছিল, একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র ছিল, বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, নানাবিধ কর্মসূচি ছিল ওইখানে। এটা মূল কারণ হলো যে পাশাপাশি হচ্ছে সমাজ উন্নয়নের জন্য, আরেকটা হচ্ছে মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য কাজ, আর সেই সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য। এটি মূলত ছিল আশ্রমের মূল ইতিহাসটা। তো এটা ভালোভাবেই চলছিল। এটা আসলে 47-48 ভাগের সময়টা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মানে নাসির সরকারের যে বাড়ির আঙিনা, এখানেও মানে আশ্রম ঘরটি ছিল। আবার ওই ঝিনাই নদীর পাড়ে হাজিপুর যে জায়গা, সেখানেও মূল আশ্রমটি ছিল। এটা বন্ধ হয়ে যায়। 2007-এ যখন জাতিসংঘ মহাত্মা গান্ধীর জন্মদিনকে 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস ঘোষণা করে, সেই দিনটির মাধ্যমেই নাসির সরকারের পরিবার এবং এলাকাবাসীর উদ্যোগে আবার নতুন করে এটা আত্মপ্রকাশ করে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে। আপনি দেখবেন যে মুক্তি সংগ্রাম জাদুঘর। এই মুক্তি সংগ্রাম জাদুঘরে কী রয়েছে সেটি হচ্ছে যে এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের যে পাকিস্তান বিরোধী আন্দোলন, আমাদের 69-এর যে গণঅভ্যুত্থান, আমাদের যে 71-এর মুক্তিযুদ্ধ, 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে আমরা এই দেশটা পেয়েছি, তারই তথ্য স্মারক এখানে এই জাদুঘরে রয়েছে। নতুন প্রজন্মের সন্তানরা, শিক্ষার্থীরা তারা প্রতিনিয়ত এখানে আসে শিক্ষার জন্য, তারা ওই সেই শিক্ষায় প্রাণিত হয়ে যায়। তার পাশাপাশি আমরা জামালপুর অঞ্চলের যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেটিকেও এখানে জাদুঘর ধারণ করছে এবং সেটা আবার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যেমন আমাদের জামালপুরে আমরা যদি দেখি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এখানে অনেক ধরনের ঘটনা ঘটেছে। সেটা জামালপুরের অঞ্চলের নাম ছিল সন্ন্যাসীগঞ্জ। এখানে সন্ন্যাস বিদ্রোহ হয়েছে এবং এখানে একটা জায়গা আছে কম্পপুর, সেখানে একটা ব্রিজও রয়েছে, সেটা ছিল আসলে ক্যাম্প থেকে কম্পপুর। এখানে ব্রিটিশদের ক্যাম্প গড়তে হয়েছিল ওই যে আপনার যে সন্ন্যাস বিদ্রোহ তাদের সেটা দমন করার জন্য। এবং আরেকটি হিস্ট্রি আছে, সেটা হলো টিপু পাগলের বিদ্রোহ হয়েছিল এই অঞ্চলে। শেরপুর তখন জামালপুর একই ছিল মহকুমা। তো টিপু পাগলেরই আস্তানা ছিল শেরপুর গড়জরিপায়। তো সেখানেও তো টিপু পাগলের বিশাল বাহিনী ছিল, সে কারণে ব্রহ্মবতী নদীর এই পারে ক্যাম্প বসাইতে হয়েছিল ব্রিটিশদের। এবং আমাদের জামালপুর হিস্ট্রি যদি দেখি যে আমাদের 52-এর যে ভাষা আন্দোলন, সেটিরও একটা বিরাট ভূমিকা রয়েছে। তারপরে জামালপুরের শুটিং কেস বলে বিখ্যাত ব্রিটিশ আমলে,
সেটাও আমাদের এখানে হয়েছে। অনেক বিপ্লবীরা, অনেক বিপ্লবীদের মানে জন্ম নিয়েছে। আমাদের বিধুভূষণ সেন, রবি নিয়োগী, তারা দ্বীপান্তরে ছিল। আমাদের 5 জন আন্দামানিস্ট, তারা আন্দামানে সেলুলার জেলে ছিল। আমাদের এই অঞ্চলের মানুষ, তারা বিপ্লবী ছিল। এবং আমাদের হাসান হাবিজুর রহমান, কবি হাসান রহমান, উনি যে 21-এর সংকলনটা করেছিলেন, উনি আমাদের জামালপুরের মানুষ এবং জামালপুরে হয়েছিল। আর সর্বোপরি আমাদের 71-এর মুক্তিযুদ্ধ যদি আমরা দেখি, জামালপুরের বক্সিগঞ্জ, ধানোয়া, কামালপুর, সেটা 11 নং সেক্টর, এখানে তার ইয়েটা ছিল, ওই মহেন্দ্রগঞ্জ এবং ধানোয়া, কামালপুর। এবং এখানে কামালপুর যুদ্ধ এটা সমাপ্ত হয় 4 ডিসেম্বর, 4 তারিখে কামালপুর মুক্ত হয়ে যায়। এবং এখানে বলা হয় যে এই এশিয়া অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, এই কামালপুর যুদ্ধটাকে দেওয়া হয়। এশিয়ার বিভিন্ন দেশও এই যুদ্ধটাকে মানে ট্রেনিং হিসেবে ব্যবহার করছে সেনাবাহিনীর ভিতরে। যেখানে 4 মাসব্যাপী যে কঠিন যুদ্ধটা হয়েছিল, ভারতীয় মিত্রবাহিনী এবং মুক্তিযুদ্ধ মিলে সেই কামালপুরকে, তাদের বিওপি ক্যাম্পটি ধ্বংস করেছিল। 4 তারিখ মুক্ত করে জামালপুর 10-11-র মধ্যে মানে হয়। হ্যাঁ, এবং দেখা যায় যে এই যুদ্ধে প্রচুর খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ আমাদের রয়েছে 11 নং সেক্টর, এই জামালপুর যুদ্ধে। এবং কর্নেল তাহের এখানে পা হারিয়েছিল। এবং আমরা দেখি যে এই ঘাটালের যে ক্যান্টনমেন্ট রয়েছে, শহীদ সালাউদ্দিন মমতাজ নামে ওই ক্যান্টনমেন্টটি, ওই সালাউদ্দিন মমতাজ কিন্তু এখানে শহীদ হয়েছিলেন। অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল এটা আমাদের। ধরেন শহীদ আরেকজন আছে বীর বিক্রম খুরম, উনি বীর বিক্রম পদে ভূষিত হয়েছিলেন, উনিও শহীদ হয়েছিলেন এই যুদ্ধে। তো সর্বোপরি এই টিমটি জামালপুরের মাটি ছুঁয়ে ধরা যায় যে টাঙ্গাইল 12 তারিখে মুক্ত করে তারা ঢাকা পৌঁছে। এবং এই টিমের কাছে নিয়াজি আত্মসমর্পণ করে। এটা আমাদের জামালপুরের জন্য গর্ব যে জামালপুরের মাটি হয়েই এই জামালপুরকে 10 তারিখ মুক্ত করেছে। জামালপুর যদি 10 তারিখ মুক্ত না হতো, 16 তারিখ ডিসেম্বর মানে বিজয় আসতো কিনা সেটাও মানে গবেষকের যুদ্ধে যারা গবেষণা করে তারা এটা অনুমান করে। আসলে এই টিমের হাতেই নিয়াজি আত্মসমর্পণ করেছে। এটা আমাদের জামালপুরের জন্য গর্ব। তো সব মিলিয়ে আমাদের এই মুক্তি সংগ্রাম জাদুঘর, এখানে নতুন প্রজন্মরা আসবে, শিক্ষার্থীরা আসবে, তারা তাদের ইতিহাসের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত, স্বদেশ প্রেমে তারা প্রাণিত হয়ে ফিরে যাবে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য। ধন্যবাদ। সাহেবের খুব সুন্দর মুক্তি সংগ্রামের ইতিহাস রয়েছে যুগে যুগে। আমাদের ফকির বিদ্রোহ সন্ন্যাস, তারপরে 1491 সালে যে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সেনাপতি মজিদ হুমায়ুন খানের যে কামরূপ অভিযান ছিল, এখানে গড়জড়ি পায়, সেখানে একজন কোচ রাজা দলীপ সিং সেখানে নিহত হয়েছিল তাদের হাতে। সেই ইতিহাস আছে আমাদের। ধর্মীয় সম্প্রীতি প্রতীক আমাদের এক সময় যে ছিল, আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, আমাদের একই যে মানুষ, আমাদের সম্প্রীতিটা যে কি সুন্দর ছিল সেটা আমাদের প্রমাণ পাই। এই আশ্রমটার নাম গান্ধী আশ্রম কেন হলো? মানে এখানে তো গান্ধী নামে অসহযোগ আন্দোলনের গান্ধী নামে অহিংসা আন্দোলন এই দর্শনটাকে সরিয়ে দেওয়ার জন্য যে অহিংসাটা শুধু দর্শনটাকেই আমরা এটা করছি। বিভিন্ন জায়গায় আশ্রম করে আসলে মূলত ছিল এটা শিক্ষা কেন্দ্র। আশ্রম মানে শিক্ষা কেন্দ্র, নানা ধরনের শিক্ষা দেওয়া হতো। আত্মনির্ভরশীল হওয়ার জন্য নিজেকে, তারপরে সমাজ সেবার জন্য এই ধরনের কাজ করতে, স্বদেশী দেশের প্রতি ভালোবাসা,
বাংলায় অবস্থান করছি। গ্যালারি টু বাংলার লোক সংস্কৃতি। আমরা এদিক দিয়ে প্রবেশ করব। এটা রেস্ট হাউস। এখানে কি কারা কারা আসতে পারে? মানে কি সরকারি লোকরা আসতে পারে না, কিভাবে কি? মানে এখানে কি আমরা কি ফ্যামিলি নিয়ে এসে থাকতে পারবো বা কিছু সময় ব্যয় করতে পারবো কিনা? আসে না? না, এত দূর আসলাম, মানে এখানে আসাটাও এত সহজ না। গ্রাম কতজন থাকতে পারে এখানে? 6টা রুম আছে। ফ্যামিলি ম্যান নিয়ে আসবে। 6টা রুমে থাকা যাবে, মানে প্রতি রুমে 2-3 জন করে থাকা যাবে। ভিতরে ঢুকি, গ্যালারির ভিতরে ওই হিল্লোল সরকার সাহেব যিনি এটা পরিচালনা করছেন, ওনার বড় বোন আমাদের কিছু ইনফরমেশন দিলেন। এই আমরা যে নাসিরুদ্দিন সরকার, এই জিনিসটা প্রতিষ্ঠাতা যিনি, ওনার ছবি। এটা বন্ধ হয়ে গিয়েছিল 2007 সালে, আবার এটা চালু হয়েছে। এই আন্দোলনের ইতিহাস মানুষের কাছে ছড়িয়ে দেওয়াটাই হলো মূল উদ্দেশ্য। রিসোর্টের ভাড়া যে কথাটা বললেন, পার ডে 2 থেকে 2,500 মতো ওনারা চার্জ করেন। সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাতে খাওয়া, 3 বেলা খাবারই সুব্যবস্থা আছে এখানে। এখানে গান্ধী আশ্রমের কিছু নির্দেশিকা দেওয়া আছে, টিকিট মূল্য লেখা আছে। যদি আমরা এসে এখানে কোনো টিকিটের সন্ধান পাইনি, সর্বসাধারণের জন্য মুক্ত আছে। এই টিকিট কাউন্টার পুরোটাই খালি। এখানকার ঐতিহ্যবাহী পরিবহন না চললে কেমন দেখায়। তাই ভাইয়ের রিক্সাতে উঠে বসলাম। এখন আমরা যাচ্ছি ফুলকি রেস্টুরেন্ট, না? এটা এখানে একটা বিল আছে। বিলটার নাম কি? রোহমারি বিলের এখানে একটা ফুলকি রেস্টুরেন্ট আছে, খুব নাম করা, শুনতে পেলাম আমরা। এখন যাচ্ছি সেদিকটা। ঘোড়া দিয়ে কাজ করানো হচ্ছে। ঘোড়াকেও শুধু শুধু ভাত খাওয়াবে না, কাজ করতে হবে নাকি? রেস্টুরেন্ট, 1 কাপ কফি। ও, স্বাদটা কিরকম হবে? ও, কত সুন্দর ডেকোরেশন। এই সেই ফুলকি কফি হাউস, ভাইরাল কফি হাউস বলা যায়। দেখুন, গ্রাম বাংলায় যে এত সুন্দর একটা কফি হাউস হতে পারে, না আসলে জানাই যেত না। ফুরকি তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। কি বলবো, এই জিনিসটা পড়ার পরে তো ভাষাই হারাই ফেললাম। কত সুন্দর একটা রুচিশীল মানুষ হলে এই ধরনের একটা কফি হাউস করতে পারে। দেখুন, আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি তাদের। এখানে নাকি প্রতিদিন বিকালে অসংখ্য জনবল উপস্থিত হন কফি হাউস এবং বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। ছবি গ্যালারি, এখানে এসে দাঁড়িয়ে বসে আপনারা ছবি তুলতে পারবেন। দোলনায় নাম দিয়েছে দোলন চাপা।
তাদেরকেও জানাবো যে তারা শুধু কথায় আছে না, কাজেও ভালো। প্রিয় ভিউয়ার্স, ফুলকি কফি হাউসের কফি টেস্ট করলাম, অলমোস্ট শেষের দিকে, দেখাতে পারছি কিনা। কফিটা আসলে খুব অসাধারণ। সাথে আমাদের পোড়া বন্ডটি নিয়েছিলাম, পোড়া বন্ডটি দিয়ে কফিটা খুবই ভালো লেগেছে। আসলে এখানে যে এই মানের কফি পাবো বা এই ধরনের একটা পরিবেশ পাবো, এনভায়রনমেন্ট পাবো, এটা আশা করিনি। আসলে মূলত আমরা জানতামই না যে এখানে এই ধরনের একটা রেস্টুরেন্ট আছে বা কফি হাউস আছে। এই কফি হাউসের পিছনে যে সরিষা বাগান বা দেখতেছেন, হ্যাঁ, এগুলো সব কিছুই নাকি বিলের অন্তর্ভুক্ত। এই যখন বর্ষাকাল হবে তখন এই পুরোটাই পানিতে নিমজ্জিত হয়ে যাবে। এই কফি হাউসটাও পানির ভিতরে চলে আসবে। তখন উনি যে ব্যবস্থাটা করবেন, কফি হাউসের প্রতিষ্ঠাতা বললেন যে আমরা ড্রাম দিয়ে, প্লাস্টিক ড্রাম দিয়ে এই কফি হাউসটাকে সম্পূর্ণটাকে ভাসমান অবস্থায় রাখবো এবং আপনারা তখনও এসে আপনারা এই কফি হাউসে কফি খেতে পারবেন, এটা ডুবে যাবে না। এটার মেয়াদকালও বেশি দিন না, এটা নভেম্বর মাসে এই বছরে, মানে 2025-এর নভেম্বর মাসে এটা উদ্বোধন হয়েছে। হয়তো বা অ্যাওয়ারনেস সবাই জানে না, আমার জানার কথাও না, কারণ এই অল্প সময় কয়েক মাসে কোনো রেস্টুরেন্টের বা রেস্টুরেন্টের বা পরিচিতি হবে এটা আশা করাও যায় না। আমরা এখানে ঘুরতে এসেছি বিধায় এটা সম্পর্কে জানতে পেরেছি এবং একটা কফি খেলাম। রিভিউ যদি দেই তাহলে অনেক ভালো হয়েছে। আপনারা আসবেন, এটার উপভোগ করবেন। আমি তো এসে অবাক হলাম তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে যে তারা বর্ষাকালে এটাকে একটা প্লাস্টিক ড্রামের উপরে পুরো কফি হাউসটাকে ভাসিয়ে রাখবে। এটা শুনে আবার আসার একটা আগ্রহ জাগলো যে বর্ষাকালে আরেকবার আমি আসবো, এসে তাদের কথা এবং কাজে কীরকম একটা মিল পাওয়া যায় কিনা এটা দেখবো। এটা কৌতূহলবশত একটা মনের ভিতরে জেগে গেল। আমরা এখন যে মুখটায় দাঁড়িয়ে আছি এটা আগে আজম চত্বর ছিল, এখন সবাই বিজয় চত্বর হিসাবে জানে। জামালপুর শহর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখন শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছি। শেরপুর থেকে আমরা বিভিন্ন কয়েকটা স্পট দেখে আমরা ময়মনসিংহ হয়ে আমি এখন অবস্থান করছি জামালপুরের শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে। দয়াময়ী রাস্তার মোড় থেকে সংলগ্ন এটা মোড়ের সাথে। মন্দিরের অনেক ঐতিহ্যবাহী মন্দির, আপনারা দেখতে পেয়েছেন কত সালে এটা এস্টাবলিশ হয়েছে। 1707 খ্রিস্টাব্দে এর কার্যকরী কমিটি। শিব মন্দির, দয়াময়ী মন্দিরের শিব মন্দির, কেন্দ্রীয় যে মন্দির, দয়াময়ীর যে মন্দির, এখন ওদিকে যাচ্ছে। এটা সমগ্র রাজস্থলী বা উত্তর এখানে। ছাত্র এখান থেকে আমরা এখন গজনির উদ্দেশ্যে রওনা দেব। আমরা
গজনী অবকাশ কেন্দ্রের খুব কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে। আমরা এই ভিউটা আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়িয়েছি। দেখুন কি সুন্দর সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে কিভাবে নামতেছে, দৃশ্যটাই অন্যরকম। করে থাকি ভিউয়ার্স, এটা হলো গজনী বোট ক্লাব, গজনী অবকাশ কেন্দ্রের। দেখুন কত দর্শনার্থী এখানে আসে। আজকে হলিডে, তাই এখানে প্রচুর দেখুন দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে এখানে গজনী অবকাশে ঘুরতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে। ওই সাইডটা একটু গ্রাম্য পরিবেশ আছে, গ্রাম্য আবহ আছে এবং কিছু ঘর বাড়ি আছে যেগুলো ওরা দেখতে যায়। পাহাড়ের টিলার মতো আছে ছোট ছোট, ওগুলো ঘুরে দেখার সুযোগ আছে। সেখানে দেখতেছেন একটা সাইনবোর্ড আছে এই যে বোট ক্লাবের পাশেই। এখানে কি কয়টা 24টা স্পট আছে এই অবকাশ কেন্দ্রে এবং রোড ম্যাপ দেওয়া আছে। আপনারা এখানে যদি কেউ বুঝতে অসুবিধা হয় যে আমি কোন দিকে যাব, কারণ এরিয়াটা অনেক বিশাল বড়, আপনারা দেখতেছেন অনেক বিশাল বড়। এই পাহাড়ের উপরে শিশু পার্ক আছে, আমরা ওদিকে একটা সিঁড়ি আছে, আপনার ওই সাইডটা দিয়ে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, সিএনজিটার ওই সাইডে মানুষ উঠতেছে। ওই সিঁড়ি দিয়ে আপনার উপরে ওঠা যায়, ওখানে শিশু পার্ক আছে। অনেকে জানে না, যদি জানতো তাহলে এই যে মানে এদিকে রাস্তা দিয়ে এদিকে উপরে ওঠা যায়, সিঁড়ি দিয়ে না উঠেও ওই রাস্তার উপরে শিশু পার্কে যাওয়ার সুব্যবস্থা আছে। আমি এখন সেই গজনী অবকাশ কেন্দ্রের সামনে আছি। এখানে আছে একটা মুক্ত মঞ্চ। এই যে সেই মুক্ত মঞ্চ। আমরা নিচে ছিলাম, নিচে থেকে অনেকে এই সিঁড়ি দিয়ে, পদ্ম সিঁড়ি নামে পরিচিত, এই পদ্ম সিঁড়ি দিয়ে সবাই উপরে আসতে হয়। আমরা সিঁড়ি দিয়ে না এসে, যেহেতু আমরা বাইকার, আমরা বাইক নিয়ে উপরে চলে এসেছি। আমরা এখানে এই গজনী অবকাশ কেন্দ্রের সামনে এসে বাইক স্ট্যান্ড করেছি। আমরা এইখান থেকে আমরা এরপরে ওয়াচ টাওয়ারে যাব। আমরা ওয়াচ টাওয়ারে গিয়ে ওখানকার ভিউ কীরকম দেখতে, ওটা আপনাদের দেখাবো। আমরা পাহাড়ের উপরে এই জায়গাটায় এসেছি। এখানে পাহাড়ি হোটেল এবং অনেক ধরনের খাবারের প্রতিষ্ঠিত দোকান আছে। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করলাম। আমরা এই রোড দিয়ে এসেছি। এখন আমরা এই ওয়াচ টাওয়ারে যাবো। এই বাম দিকে প্রথম ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, উঠে আপনাদেরকে ওয়াচ টাওয়ারের ভিউটা দেখানোর চেষ্টা করবো, যে ওয়াচ টাওয়ার থেকে প্রকৃতির কি সৌন্দর্য দেখা যায়। আমরা সেই ওয়াচ টাওয়ারের নিচে চলে এসেছি। সম্ভবত টাকার বিষয় আছে। কত টাকা টিকিট? 20 টাকা। এইটুকু উঠাবেন কত করে? লিফট নাই, হাঁটাই হাঁটে উঠাবেন আমার 20 টাকা। 10 টাকা হলে ঠিক ছিল। ওয়াচ টাওয়ারে উঠতেছি। ওয়াচ টাওয়ারের জন্য 20 টাকা জনপ্রতি। ওই জায়গা দাঁড়িয়ে আপনাদেরকে আমরা বলেছিলাম আমরা উপরে উঠতেছি। এখন উঠে গেছি, আর অল্প একটু বাকি। মৌলী ভাইয়ের তো পাওয়াই চলতেছে না। অলরেডি আমরা সাইট সিন দেখা শুরু করে দিয়েছি। বেলা 3টা বাজে। মনে হচ্ছে কুয়াশার চাদর এখন
এখনো শেরপুরের গাছের মাথার উপরে ভর করে আছে, পুরোটাই সাদা চাদরের মতো ঠেকে আছে। সূর্য আলো দিয়ে যাচ্ছে কিন্তু কুয়াশা কাছে হার মেনে যাচ্ছে। আমরা যে বনের ভিতর দিয়ে আসলাম, বনের রাস্তাটা এত ঠান্ডা ছিল, সম্পূর্ণ ক্লান্তিটাই দূর হয়ে গেছে। আর গাছ আমরা আপনাদের ঝুলন্ত ব্রিজ দেখানোর চেষ্টা করলাম। ওই রোডে একটু সামনে গিয়ে দেখতে পাবেন প্যাডেল বোট রাইডার আর ক্যাবল কার। আমরা আরেকটা ইকো পার্কে যাব, সময়ের একটু স্বল্পতা আছে, তাই আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ অবকাশ কেন্দ্র। আমরা অবকাশ কেন্দ্র থেকে বেরিয়ে গেলাম। মধুটিলা ইকো পার্কে বাইক নিয়ে প্রবেশের জন্য 150 টাকা টিকিট কাটতে হয়। মধুটিলা ইকো পার্কে পার্কিং এরিয়া। আমরা বাইক নিয়ে প্রবেশ করলাম। বাইকের জন্য 150 টাকা টিকিট কিনতে হয়েছে। কি বলবো, কিছু বলার ভাষা নাই। পার্কের মহুয়া রেস্ট হাউস। সরকারি কর্মকর্তা বা ভিআইপিরা আসলে এখানে থাকতে পারে। মনির ভাই এটার নাম দিয়েছে স্বর্গের সিঁড়ি।
আসলে স্বর্গের সিঁড়ি, অনেক উঁচু। তো ভিউয়ার্স, আমরা শেরপুর ইকো পার্কে এসেছি, মধুটিলা ইকো পার্ক। এই ইকো পার্কে আপনার প্রতিটা টিলার উপর ওঠার জন্য সিঁড়ি আছে, খুব সুন্দর সিঁড়ি করা আছে। এই যে আমার পিছনে যে সিঁড়িটা দেখছেন, এটা পর পর অনেকগুলা পাহাড়। একবার এই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি যেমন আছে, ওই সাইড দিয়ে নামার জন্য ঠিক একই রকম সিঁড়ি দেওয়া আছে। এরকম একটার পর একটা পাহাড়, অনেক যতটুকু ইকো পার্কটা আছে, মধুটিলা ইকো পার্কটা আছে, প্রতিটা পাহাড়ে আপনার একবার উঠতে হবে সিঁড়ি দিয়ে, একবার উঠতে হবে নামার জন্য সিঁড়ি দিয়ে নামতে হবে। এরকম আপনি দেখা যাবে যে 4-5টা পাহাড় আপনি ওঠার পরে খুব ক্লান্ত হয়ে যাবেন। এই আমার পাশেও দেখেন, এই যে এই সাইডেও একটা পাহাড় আছে টিলা, এখানে যাওয়ার জন্য সিঁড়ি আছে। মানে আমি যেদিকে তাকাবো সেদিকে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি একটা না একটা আছেই। তো আপনার যারা টিলা ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা একটু এক্সারসাইজ করবেন, কারণ এটা যারা একটু শ্বাসকষ্ট আছে, যারা একটু ফেটি, তাদের জন্য এই টিলাটা ওঠা নামা খুব কষ্টকর হবে। আমরা যেহেতু একটু বাইক নিয়ে এসেছি, বাইকের নিরাপত্তার একটা বিষয় আছে, প্লাস আমাদেরকে আজকে রাতে ঢাকায় ঢুকতে হবে, হ্যাঁ, সেজন্য আমরা আর এই পাহাড় উঠতেছি না। আমরা কিছুক্ষণের মধ্যে ইকো পার্ক থেকে বেরিয়ে যাব। আমরা জাস্ট ইকো পার্কের নিচের স্থানগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। রাইডিং ফিল্ড, বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট করবেন না, এই ভাস্কর্যের মূল অর্থ। অবশেষে নালিতাবাড়ি শেরপুর নকুগাঁও স্থলবন্দর পৌঁছে গেলাম। আমাদের সামনেই দেখতে পাচ্ছেন বিজিবি চেকপোস্ট নাকুগাঁও। ওই যে একটা সাদা পিলার দেখা যাচ্ছে সামনে, ওটা ইন্ডিয়া বাংলাদেশের সীমানা। এই গেট পর্যন্ত আমাদের আসতে পারে বাঙালি, ক্রস করতে পারে না। এটা বিজিবি চেকপোস্ট আছে নাকুগাঁও। এবার সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাকুগাঁও স্থলবন্দর। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর নাম ভোগাই নদী। এখানকার স্থানীয় একজন বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম। আজকে আমাদের শেরপুরের শেষ দিন। আমরা আজকে রাত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এটাই আমাদের লাস্ট স্টপেজ, লাস্ট গন্তব্য বলা যায় আজকের মতো। নেক্সট টাইম যখন আসবো আবার আরও অন্য কিছু দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর আমার যেহেতু নতুন চ্যানেল আমার এটা, আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকবেন।